আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর ম্যাথসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 করাবো। এটা তোমাদের 2020-তেই দেওয়া ছিল, কিন্তু আবার 2021-এ করতে দেওয়া হয়েছে, তাই আমি এটাকে আবার করছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। এবং যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর দেখো ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে, x/2 প্লাস এটা y/3 হবে। হ্যাঁ, সমীকরণটা এখানে একটু ভুল আছে, এটা হবে x/2 প্লাস y/3। এই যে সমীকরণটা লেখচিত্র, মূল বিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে আর y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করছে লেখো। মানে ব্যাপারটা কি বলছে, ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি এখানে একটা ছোট একটা গ্রাফ টাইপের আঁকি, ঠিক আছে? এটা হচ্ছে y অক্ষ আর এইটা হচ্ছে x অক্ষ। এবার বলছে তার মানে এখানে মূল বিন্দু কোনটা, এই যে ও মাঝখানের এই বিন্দুটা, এটা স্থানাঙ্ক কি হয়, 0 0 হয় সব সময়। এটা হচ্ছে x অক্ষে ধনাত্মক দিক x ও x ড্যাশ, এটা হচ্ছে y অক্ষে ধনাত্মক দিক y ও y ড্যাশ, এটা হচ্ছে ঋণাত্মক দিক, এটা হচ্ছে x অক্ষে ঋণাত্মক দিক। এটুকু তোমরা সবাই জানো। এবার বলছে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের লেখচিত্র আঁকলে নিশ্চয়ই এখানে কয়েকটা তো পয়েন্ট পাবো, যে তারপর ওই পয়েন্টগুলোকে যুক্ত করবো, একটা লেখচিত্র পাবো, মানে একটা সরলরেখা পাবো। এবার ওই সরলরেখাটা এই মূল বিন্দু থেকে কত একক দূরত্বে x অক্ষকে আর কত একক দূরত্বে y অক্ষকে ছেদ করে, ঠিক আছে? এখন সাপোজ ধরো এই লেখচিত্রটা আঁকলে আমি ধরো সাপোজ এরকম একটা সরলরেখা পাই, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, চাইলে তোমরা এখানে পয়েন্ট বসে করতে পারো। ধরো এই লেখচিত্রটা পাই, এটা হচ্ছে, এটাকে আমি যদি 1 নাম্বার সমীকরণ নাম দিই, তাহলে এখন এই 1 নাম্বার সমীকরণ লেখচিত্র ধরো হচ্ছে এইটা, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণের লেখচিত্র। তার মানে এখন এই লেখচিত্রটা মূল বিন্দু থেকে x অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, আর মূল বিন্দু থেকে y অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। যদি এটাকে p বিন্দু আর যদি এটাকে q বিন্দু নাম দিই, তাহলে মূল বিন্দু থেকে x অক্ষকে p বিন্দুতে আর মূল বিন্দু থেকে y অক্ষকে q বিন্দুতে ছেদ করছে। এখন এটা পাবো কি করে? পাবো হচ্ছে এইভাবেই, ফার্স্টে কি করতে হবে, ফার্স্ট সমীকরণটাকে একটু সাজিয়ে লিখি। আচ্ছা, ফার্স্ট এটাকে আমি লসাগু করি, এটা হবে তাহলে 3x প্লাস 2y বাই 6 ইকুয়ালস টু হচ্ছে 1, বা 3x প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 6। এবার এবার দেখো, এবারের সরলরেখাটার তো এটা হচ্ছে লেখচিত্র আমরা ধরে নিয়েছি। এবার যখন এই লেখচিত্রটা মূল বিন্দুকে x অক্ষকে ছেদ করবে, তার মানে আমি x অক্ষের উপর এমন একটা বিন্দু পাবো যেটা হবে p বিন্দু, এবং যেহেতু বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, তার মানে নিশ্চয়ই এর y স্থানাঙ্ক 0 হবে, এবং x স্থানাঙ্ককে আমি x ধরতে পারি, কারণ x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক তো 0 হয়, কারণ সেই বিন্দুটা y অক্ষ বরাবর কোনো চলাফেরা করতে পারে না, তাই ওর কোনো মুভমেন্ট নেই, এজন্য ওর কোনো মানে কোনো দূরত্ব নেই, তাই স্থানাঙ্ক 0 হয়। আর সেম ভাবে y অক্ষের উপর যখন আমি যে বিন্দুটা পাবো, মানে এখানে আমি যেটা q বিন্দুটা এঁকেছি, এই স্থানাঙ্কের ক্ষেত্রে এর x অক্ষ স্থানাঙ্কটা 0 হবে। আর সাপোজ y অক্ষর ধরি আমি y, এরও মানে y অক্ষের উপরও কোনো বিন্দুর x স্থানাঙ্ক 0 সবসময় হয়, কারণ তারও x অক্ষ বরাবর কোনো চলাফেরা থাকে না, না বাম দিকে না ডান দিকে, সেটা শুধুমাত্র y অক্ষের উপরই থাকে, তাই ওর x স্থানাঙ্ক 0 হয়। তাহলে আমরা ঠিক এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে এখান থেকে বিন্দুগুলোকে পাবো। তার মানে এখানে লিখবে যে মূল বিন্দু থেকে, আচ্ছা এটাকে এবার যদি 1 নাম্বারই নাম দিই, কারণ এটা মানে হচ্ছে এটা মানে তো তাই, মূল বিন্দু থেকে x অক্ষকে এক সমীকরণের বা 1 নম্বরের লেখচিত্র যে বিন্দুতে ছেদ করবে, তার y স্থানাঙ্ক অবশ্যই 0 হবে, তার y স্থানাঙ্ক অবশ্যই 0, বা পাশে তোমরা 0 লিখতে পারো, মানে 0 হবে, ঠিক আছে?
তার মানে ধরি যে বিন্দুটা, যে এক্স অক্ষের উপর যে বিন্দুটা পাচ্ছি সে তার স্থানাঙ্ক হচ্ছে x0। ধরি এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x0। বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x0, মানে y হচ্ছে 0। তাহলে এখন এই যে লেখচিত্রটা তো মানে হচ্ছে এই এই সমীকরণ থেকে তো পাচ্ছি, তার মানে এই সমীকরণের মধ্যেই এই বিন্দুটি রয়েছে, না হলে এই বিন্দুটা এই সমীকরণের লেখচিত্র থাকতে পারতো না। মানে এই লেখচিত্র মানে যা এই সমীকরণটা মানে তো তাই, এটা এখান থেকে আমি 3টে পয়েন্ট নিয়ে এখানে যুক্ত করে এই লেখচিত্রটা পেয়েছি। তার মানে এর ওপর যে পয়েন্টগুলো আছে সেগুলো এর ওপরও আছে, এই লেখচিত্র উপরে আছে। তার মানে এখন যদি লেখচিত্র উপর x0 এই বিন্দুটা থাকে, তাহলে এই x0 বিন্দুটা এই সমীকরণটার উপরে থাকবে। সুতরাং তাহলে এখন আমরা এখানে x এর জায়গায় x আর 2 এর আর y এর জায়গায় 0 বসিয়ে দেখি কত হয়। সুতরাং তার মানে x0 বিন্দুটা, আচ্ছা এখানে লিখে দেবে যে যেহেতু x0 বিন্দুটি 3x + 2y = 6 এর ওপর অবস্থিত। ওর লেখচিত্র মানে সমীকরণটার উপর অবস্থিত, একই কথা। ঠিক আছে, আমি এত ভেঙে ভেঙে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই জন্যই। তার মানে যখন অবস্থিত, তার মানে কি এর x স্থানাঙ্ক মানে এই x কে সিদ্ধ করবে, আর এর y স্থানাঙ্ক মানে 0 এর y কে সিদ্ধ করবে। তাহলে এখন এখানে বসালে x এর ভ্যালু কত আসছে, x মানে আসছে এটা 6/3, এটা তো 0 হয়ে যাবে, = হচ্ছে 2। তার মানে সুতরাং x এর স্থানাঙ্কের মান হচ্ছে 2, y স্থানাঙ্ক তো 0, তাহলে x অক্ষের উপর বিন্দুটা স্থানাঙ্ক কি, তার মানে x অক্ষের উপর বিন্দুটি হলো 20। তাহলে x অক্ষের উপর বিন্দুটা হচ্ছে 20, তার মানে এই যে p বিন্দুটা আমি এখানে যে মার্ক করেছি, তার মানে অ্যাকচুয়ালি স্থানাঙ্ক কত হতে পারে, 20 হবে। তার মানে 2 মানে কি x মানে মূল বিন্দু ও থেকে x অক্ষ বরাবর 2 ঘর গেছে, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 2 একক, 2 ঘর গেছে, তবে তো এর x স্থানাঙ্ক 2 এসছে। আর y স্থানাঙ্ক 0 কেন, কারণ এর y স্থানাঙ্ক বরাবর কোনো উপর বা নিচে কোনো চলাচল নেই। তাহলে যেখানে কোশ্চেনটা করেছে, ফার্স্ট কোশ্চেনটা, যে মূল বিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে ছেদ করে, 2 একক দূরত্বে ছেদ করে। তাহলে এখানে লিখে দেবে, সুতরাং মূল বিন্দু থেকে x অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করে। সেম ভাবে আমরা y স্থানাঙ্কের y অক্ষের ওপর অবস্থিত বিন্দুটার স্থানাঙ্ক বার করব। তাহলে এখন y অক্ষের ওপর অবস্থিত বিন্দু তাহলে স্থানাঙ্ক কি হবে, 0, y। কারণ কি, কারণ হচ্ছে y অক্ষের ওপরই যে বিন্দুটা থাকে, যে কোনো বিন্দু থাকে, তার অবশ্যই x স্থানাঙ্ক সবসময় 0 হয়। তাহলে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x স্থানাঙ্ক সবসময় 0 হয়, আর আমরা y স্থানাঙ্ককে y ধরছি। ঠিক আছে, এটা হচ্ছে এখন ধরি, এখানে কি দেবে, এখন ধরি। তাহলে এখন এই 0, y এই বিন্দুটাও নিশ্চয়ই এই লেখচিত্র উপরই আছে, না হলে লেখচিত্রটা এই বিন্দুতে তো মূল বিন্দুকে ছেদ করতে পারতো না। না হলে লেখচিত্রটা এই 0, y বিন্দুতে এই y অক্ষকে ছেদ করতে পারতো না। এই বিন্দুটা এই লেখচিত্র উপরই আছে, আর লেখচিত্র উপর আছে মানে এটা সমীকরণটার উপরই আছে, মানে এটা সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে আমরা এখানেও ঠিক ওই আগেরটার মতনই x এর জায়গায় এখন কি বসবে, x এর জায়গায় 0 আর y এর জায়গায় y যা আছে তাই, = হচ্ছে 6। তাহলে এখান থেকে y এর ভ্যালু তাহলে কত আসছে, 3। তাহলে সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কি, তার মানে বিন্দুটির স্থানাঙ্ক, x স্থানাঙ্ক তো সবসময় 0 হবেই, আর y স্থানাঙ্ক কি পেলাম, 3। তার মানে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 0, 3। তাহলে এখন ওই তাহলে দেখো যে আমি যে কিউ বিন্দুটা পেয়েছিলাম 0, y, এটা মানে কি 0, 3 পেয়ে গেলাম। আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ না, তাহলে এখানে মানে কি 0, 3 পেয়ে গেলাম। তাহলে 0, 3 মানে কি y স্থানাঙ্ক 3, তার মানে এটা মূল বিন্দু ও থেকে
3 ঘর উপরের দিকে আছে, মানে 3 একক দূরত্বে আছে মূল বিন্দু ও থেকে। তার মানে আমি বলতে পারি যে তার মানে মূল বিন্দু থেকে y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করে? 3 একক দূরত্বে ছেদ করে। তাহলে এখানে লিখে দেবে, সুতরাং সরলরেখাটি বা সমীকরণটি যা খুশি মূল বিন্দু থেকে y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে x অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করে, যার জন্য স্থানাঙ্ক হচ্ছে 2, 0, আর y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করে, যার জন্য স্থানাঙ্ক হচ্ছে 0,3। তাহলে বুঝতে পারলে কি করে বের করবে। এরপরে কোশ্চেনটা করি। আচ্ছা দেখো, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়ালস টু y হবে, কিন্তু তার জন্য কি কি শর্ত মেনে চলতে হবে। এইটা আমি যখন সূচকের অঙ্ক করিয়েছিলাম আগের চ্যানেলে, সেখানে আমি বারবার করে বলেছিলাম, যখনই দুটো এরকম সূচক জাতীয় সংখ্যার বেস, এগুলোকে তো আমরা বেস বলি, একটা সূচক জাতীয় সংখ্যার এটাকে আমরা বেস বলি, আর যেটা মাথায় থাকে ওটাকে আমরা এটাকে বাংলায় বলা হয় মনে হয় নিধান, হ্যাঁ নিধান বলি, আর যেটা মাথায় থাকে তাকে আমরা সূচক বা ইন্ডেক্স বা ঘাত যা খুশি একটা বলি। তাহলে যখন আমরা এরকম দুটো সূচক জাতীয় সংখ্যার যখন বেস সমান হয়, তখন অবশ্যই তাদের মাথার এই সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হয়, কিন্তু তার জন্য কিছু কিছু শর্ত আমাদের লাগে। প্রথম শর্ত কি, একটা শর্তগুলো বলে দিচ্ছে, তাই চেয়েছে এখানে। প্রথম শর্ত হচ্ছে এ বাস্তব সংখ্যা হতে হবে, একে অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, মানে একে কোনো কাল্পনিক সংখ্যা হলে হবে না। তোমরা এখন কাল্পনিক সংখ্যার মানে বুঝবে না, একটু উচ্চ ক্লাসে সায়েন্স নিয়ে পড়বে যখন, তখন অবশ্যই বুঝতে পারবে, সেখানে আই টাই চলে আসে। যাই হোক, ওসব বাদ দাও, একে সবসময় মাথায় রাখবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হতে হবে, সেটা অমূলদ হোক বা মূলদ সংখ্যা হোক, যা খুশি হোক, বাট বাস্তব সংখ্যা হতে হবে। নেক্সট শর্ত হচ্ছে এ কে বাস্তব সংখ্যা, এবার তোমরা বলবে যে বাস্তব সংখ্যার মধ্যে 0 পড়ে, 1 পড়ে, -1 পড়ে, তাই তো, বাট এ কখনোই 0 হতে পারবে না, এটা হচ্ছে নট ইকুয়ালস টু মানে সমান নয়, 1 হতে পারবে না, -1 হতে পারবে না। কেন পারবে না আমি বলে দিচ্ছি। সাপোজ ধরো 0 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 0 টু দি পাওয়ার y আছে, এটা মানে কি, 0-র মাথায় যা খুশি বড় পাওয়ার হোক না কেন, ব্যাপারটা তো 0ই হয়ে যায়, 0 ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে কখনো x আর y এর ভ্যালু বের করতে পারবো? পারবো না, এটার কোনো মানেই হয় না, কারণ 0 হওয়া মানেই বেস সংখ্যাটা পুরো আলটিমেটলি 0ই হয়ে যাবে। এটাই হলো 1 নাম্বার। নেক্সট হচ্ছে 1 হতে পারবে না, কেন? যদি ধরো সংখ্যাটা এ ধরো যদি 1 হয়, যদি এ 1 হয়, তাহলে 1 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার y হলো। এবার ঠিক 0-র মতো, 0-র মাথায় যা পাওয়ার থাকুক না কেন, যত বড় ছোট, আলটিমেটলি সংখ্যাটা 0 হয়ে যায়। ঠিক সেম ভাবে 1-এর মাথায় পাওয়ার নেগেটিভ হোক, পজিটিভ হোক, বড় হোক, ছোট হোক, কয়েক কোটি সংখ্যা হোক, যা খুশি হোক না কেন, আলটিমেটলি রেজাল্টটা একই হয়। 1 টু দি পাওয়ার x মানে 1, 1 টু দি পাওয়ার y মানে 1। এখান থেকে আমি কিছু x আর y এর কিছু ভ্যালু বের করতে পারলাম না, কিছু সমান দেখাতে পারলাম না, তাই এটাও চলবে না। এবার যদি -1 নিই, -1 নিলে কি হবে, সাপোজ ধরো -1 টু দি পাওয়ার x আছে ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার y আছে, ঠিক আছে। এবার এখানে -1 হলে একের যেমন মাথার পাওয়ার x থাকলে সে আলটিমেটলি সংখ্যাটা একই হয়ে যায়, সেরকম যদি -1 এর যদি সাপোজ ধরো পাওয়ার যদি এখানে x টা যদি এখানে 2 হতো, তাহলে -1 এর হোল স্কয়ার কি হতো, একই তো হয়ে যেত। বা ধরো এটা যদি এটা ধরো যদি 3 হতো ওয়াইটা, তাহলে এটা -1ই হয়ে যেত। তাহলে আমি এরকম ভাবে 1 আর -1 পেলেও আমি সেটাকে এখান থেকে x আর y এর ভ্যালু বের করতে পারছি না, কারণ আলটিমেটলি -1 বা 1 যাই হোক না কেন, তার মাথায় যত বড় পাওয়ার থাকুক না কেন, সংখ্যাটা খালি 1 থাকলে 1 হয়ে যায়, আর -1 থাকলে যদি ঘাতটা জোড় হয় তাহলে গিয়ে 1 হয়, আর যদি ঘাতটা বিজোড় হয় তাহলে কি -1 হয়। সেক্ষেত্রে আমি x আর y এর ভ্যালু ম্যাচ করাতে বা সমান দেখাতে পারবো না। তাহলে 0, 1, -1 বাস্তব সংখ্যা হলেও তার মধ্যে থেকে 3টে বাদ যাবে, 0, 1, -1। আরেকটা লাস্ট শর্ত হচ্ছে যে x আর y কে মূলদ সংখ্যা হতে হবে, x আর y কে
মূলদ সংখ্যা হতে হবে, অমূলদ সংখ্যা হলে হবে না, কারণ অমূলদ সংখ্যা সবসময় অসীম হয়, কোনো শেষ হয় না, তাই অমূলদ সংখ্যাকে আমরা সমান দেখাতে পারবো না, সবসময় মূলদ সংখ্যা হতে হবে। সেই মূলদ সংখ্যার মধ্যে তো অখণ্ড সংখ্যাও পড়ে, যেমন 1 2, যেমন 0 1 2 3 4 ন্যাচারাল সংখ্যাও পড়ে, মানে যেটা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যাও পড়ে, ধনাত্মক পূর্ণ সংখ্যা পড়ে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা পড়ে, যা পড়ুক না কেন, কিন্তু অমূলদ সংখ্যা হওয়া যাবে না, মূলদ সংখ্যা হতে হবে। সাপোজ 2/5 হতে পারে, 3/5 হতে পারে, ঠিক আছে? এই 3টে শর্ত মেনলি মেনে চলতে হবে। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। তাই পরের কোশ্চেনটা করছি। দেখো কি দিয়েছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ওপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। আচ্ছা, আমি তাহলে আগে একটু গ্রাফটা একটু এঁকে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এইটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এর মধ্যে এটা হচ্ছে ও মূল বিন্দু, এটা এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে? এখন দেখো যে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর, একটু আগে বলছিলাম না যে এক্স অক্ষের ওপর কোনো বিন্দু হলে তার ওয়াই স্থানাঙ্ক সব সময় শূন্য হয়, এবং ওয়াই অক্ষের ওপর কোনো বিন্দু হলে তার এক্স স্থানাঙ্ক সবসময় শূন্য হয়। তাহলে এক্স অক্ষের ওপর বিন্দুর স্থানাঙ্ক কেমন দেখতে হবে? তাহলে এক্স অক্ষের ওপর বিন্দু স্থানাঙ্কে ওয়াই স্থানাঙ্ক সবসময় শূন্য হবে, এবং আমরা এখানে এক্স স্থানাঙ্ক সাপোজ ধরো এক্স ধরে নিই, এক্স কমা শূন্য, এটা হচ্ছে এক্স অক্ষের ওপর কোনো বিন্দু। সেম ভাবে ওয়াই অক্ষের ওপর কোনো বিন্দু স্থানাঙ্ক কেমন হবে? তার এক্স স্থানাঙ্ক সবসময় শূন্য হবে, এবং তার ওয়াই স্থানাঙ্ক ধরো আমরা এখানে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে 0, y। এখন যে দুটো বিন্দু নিতে বলেছে, বলেছে ওই বিন্দু দুটি মূল বিন্দু মানে ও থেকে, যেটা স্থানাঙ্ক হচ্ছে 0, 0 এর থেকে সমদূরবর্তী, মানে সমান দূরত্বে অবস্থিত। সাপোজ ধরো যদি আমি ও বিন্দু থেকে এইখানে কোনটা বিন্দু নিলাম, তাহলে আমাকে এখানে যে দূরত্বে নিচ্ছি, আমাকে ও থেকে ওয়াই অক্ষের উপর আমাকে একটা সেম বিন্দু, মানে সেম বিন্দু না, মানে মানে অন্য কোনো বিন্দু সেম দূরত্বে নিতে হবে। যদি আমি ও থেকে সাপোজ বিন্দুটা এখান থেকে 1 2 3 4 5 5 ঘর দূরত্বে নিই, ঠিক আছে? এটা ধরো হচ্ছে 5 একক, এটা হচ্ছে 5 একক। তাহলে আমাকে ও বিন্দু থেকে ওয়াই অক্ষের, তাহলে আমাকে এখন ও বিন্দু থেকে ওয়াই অক্ষের ওপরে এমন একটা বিন্দু নেব যেটা এরকম সেম দূরত্ব, মানে 5 একক দূরত্বে হতে হবে। এবার তোমরা চাইলে বিন্দুটা ওয়াই অক্ষে ধনাত্মক দিকে নাও বা ঋণাত্মক দিকে নাও, যা খুশি, বাট সেম দূরত্ব হতে হবে। তার মানে আমি এখানে ধনাত্মক সাইডেই নিই, তাহলে এখানেও 5 একক দূরত্ব, 1 2 3 4 5, এইখানে নিতে হবে 5 একক দূরত্ব। তাহলে তাহলে বিন্দুগুলোর স্থানাঙ্ক কি হবে? তাহলে এখানে 5 ঘর দূরত্ব নেওয়া মানে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 5, 0, আর এখানে দেখো 5 ঘর দূরত্ব নেওয়া মানে এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 0, 5। তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ওপর যে দুটো বিন্দু নিলাম, তারা যদি মূল বিন্দু থেকে সমদূরবর্তী হয়, সুতরাং তার মানে তাদের এক্স স্থানাঙ্ক আর ওই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক পরস্পর সমান হতে হবে, এর এক্স স্থানাঙ্ক আর এর ওয়াই স্থানাঙ্ক পরস্পর সমান হতে হবে। কেন? কারণ হচ্ছে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী, বিন্দু দুটি বা বিন্দুদ্বয়, যা খুশি লিখতে পারো, বিন্দুদ্বয় মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাই এক্স অক্ষের ওপর যে বিন্দু তার এক্স স্থানাঙ্ক যা হবে, ওয়াই অক্ষের ওপর যে বিন্দু তার ওয়াই স্থানাঙ্ক সেম হবে, মানে এটাও মানে যত একক ওটাও ঠিক তত একক দূরত্ব থেকে সমদূরবর্তী। তার মানে এবার আমি এখানে 5 নিয়ে দেখাচ্ছি, তাহলে এখানে আমি ধরছি যে x = y = 5। তাহলে সুতরাং বিন্দুগুলো কি কি? বিন্দু দুটো হলো, প্রথমেটা হচ্ছে 5, 0, তারপরটা হচ্ছে 0, 5, ঠিক আছে? তোমরা চাইলে এখানে 5 না নিয়ে 7 নিতে পারো, 3 নিতে পারো, 10 নিতে পারো, 15 করতে পারো, 20 করতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে ও থেকে এক্স অক্ষের ওপর যে বিন্দুটা নিচ্ছি তার ঠিক যতগুলো ঘর দূরত্বে নিচ্ছি, ওয়াই অক্ষের ওপরও বিন্দুটা আমাকে ঠিক ততগুলো ঘর দূরত্বে নিতে হবে। এই জন্যই এক্স অক্ষের ওপর অবস্থিত বিন্দুটার মানে
বিন্দুটির x স্থানাঙ্ক যা হবে y অক্ষের উপর অবস্থিত বিন্দুটির y স্থানাঙ্ক সেম হবে, কারণ এর x স্থানাঙ্ক মানে হচ্ছে ওই দূরত্বটাই আর এর y স্থানাঙ্ক মানে হচ্ছে সেম দূরত্বটাই, তাই এর x মানে যা এর y মানে তাই। তোমরা সেটা এখানে 5 নিতে পারো, চাইলে 3 নাও, 10 নাও, 15 নাও, 20 নাও, 50 নাও, যা খুশি নাও, বাট সেম সেম নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এবারে পরের কোশ্চেনটা করি। দেখো কি বলেছে, 3x - 2y = 5 সমীকরণটির y যে x এর আকারে প্রকাশ করে, এটা y কে হবে, x এর আকারে প্রকাশ করে x = 5 হলে y এর মান নির্ণয় করো। এটা খুবই সোজা। তাহলে সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে 3x - 2y = 5। এখানে বলছে y কে x এর আকারে প্রকাশ করা। y কে x এর আকারে প্রকাশ করা মানে যাকে প্রকাশ করতে বলছে, যাকে তাকে সবসময় সমীকরণের বাঁদিকে রাখবে, আর যার আকারে প্রকাশ করতে বলছে তাকে ডান দিকে রাখবে। তাহলে এখানে মাথায় রাখবে যে যাকে প্রকাশ করতে বলছে, এটা অনেকের গুলি যায়, এই জন্য আমি বলে দিচ্ছি, যাকে প্রকাশ করতে বলছে তাকে সবসময় সমীকরণের বাঁদিকে রাখতে হবে। এটা হবে যাকে প্রকাশ করতে বলছে তাকে সমীকরণের বাঁদিকে রাখতে হবে এবং বাম দিকে থাকবে আর হচ্ছে যার আকারে প্রকাশ করতে হবে সেটা সমীকরণের ডান দিকে থাকবে। তার সমীকরণের ডান দিকে থাকবে। ঠিক আছে, এটা একদম বড় বড় করে মাথায় রেখে দেবে। তাহলে এখানে কাকে প্রকাশ করতে বলছে, y কে, কার আকারে, x কে। তাহলে আমি সব x গুলোকে এদিকে পাঠাই আর y টাকে এদিকে রাখি। তাহলে y আছে -2y, x টাকে এদিকে পাঠিয়ে দিই 5 - 3x। এবার আমি কি করি, দুদিক দিয়ে মাইনাস কমন নিই যাতে মাইনাসটা কাটাকুটি হয়ে যায়। তাহলে এটা হবে -2, এখান থেকে মাইনাস কমন নিলে হবে 3x - 5। এবার আমি -2টাকে এইদিকে পাঠাবো। এখানে -2টা y এর সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে এইদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে y মানে হবে -3x - 5 বাই -2। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y ভ্যালু কত আসলো, y আসলো কত 3x - 5/2। তাহলে দেখো যাকে প্রকাশ করতে বলেছে তাকে আমরা বাম দিকে রেখেছি, আর যার আকারে x এর আকারে তাকে আমরা ডান দিকে রেখেছি x গুলোকে। এবার এটা তো গেল হচ্ছে প্রকাশ করার পর, এবার প্রকাশ করে x = 5 বসাতে বলেছে। তাহলে এখন x = 5 বসালে y এর ভ্যালু কত আসবে, তাহলে x যদি 5 বসাই 3 × 5 - 5/2, এখানে x = 5 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো, 15 - 5 10/2 মানে হবে 5। তাহলে x 5 বসালে দেখো y এর ভ্যালু সেই 5ই আসে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা করি। আচ্ছা, পরের কোশ্চেনটা কি আছে, দুটো মূলদ সংখ্যা লেখো, সংখ্যা দুটোর মধ্যে সংখ্যা রেখায় আছে, আমার একটা অমূলদ সংখ্যা লিখতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে 9 একদম ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক, এটা আমি করিয়েছিলাম, তখন হয়তো তোমরা হয়তো বুঝেছিলে। তো যদি কেউ না বুঝতে পারো, মানে না জানো, তারা আমাদের আগের চ্যানেলের ভিডিওতে গিয়ে দেখতে পারো, ওখানে রয়েছে করানো। তো আচ্ছা, এবার এই অঙ্কটা করি। তাহলে ধরি দুটো মূলদ সংখ্যা আমি নিই হচ্ছে 1/3, ধরি আমাকে দুটো মূলদ সংখ্যার মধ্যে একটা অমূলদ সংখ্যা বের করতে বলেছে, তাই তো। তাহলে ধরি মূলদ সংখ্যা দুটি হলো হচ্ছে 1/3 আর 2/3। তাহলে বুঝতে পারছো 1/3 ছোট, 2/3 তার থেকে একটু বড়। তাহলে আমাকে 1/3 থেকে 2/3 এর মাঝখানে একটা সংখ্যা বের করতে হবে। তাহলে এখন 1/3 মানে কি, 1/3 কে তোমরা দশমিকে প্রকাশ করে দেখবে। আচ্ছা, মূলদ সংখ্যা মানে কি আগে আমি একটু মনে করিয়ে দিই। মূলদ সংখ্যা মানেই হচ্ছে সসীম বা আবৃত দশমিক সংখ্যা।
আচ্ছা, সসীম মানে কি? ধরো 2 এর 5, এটা একটা মূলদ সংখ্যা। আগে বলি মূলদ সংখ্যা মানে কি, যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এবং অবশ্যই কিউ নট ইকুয়ালস টু 0, কারণ যদি কিউ 0 হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটি একটা অসীম সংখ্যা হয়ে যাবে। কারণ আমরা 0কে ভাগ করতে পারি, বাট 0 দিয়ে কাউকে ভাগ করলে সেটা কিন্তু অসীম সংখ্যা হয়ে যায়। তাহলে এখানে কিউ 0 বলে ওটা আমরা 0 দিয়ে ভাগের পর্যায়ে চলে যাচ্ছে, অসীম সংখ্যা হয়ে যাবে। তাই সবসময় মাথায় রাখবে যখন তোমরা এরকম কোনো ভাগের আকারে কিছু লিখবে, যেন তলার এই যে সংখ্যাটা কখনোই 0 না হয়। তাহলে তাহলে 2/5 একটা মূলদ সংখ্যা। এবার 2/5কে আমি যদি ভগ্নাংশের দশমিকের আকারে প্রকাশ করি, ফার্স্ট এখানে পয়েন্ট নিলাম, 0 আসলো, 4, 20 কেটে গেল। তাহলে অ্যান্সারটা কত আসলো? 0.4। তাহলে 0.4 একটা সসীম সংখ্যা। সসীম কেন? এর একটা নির্দিষ্ট উত্তর আছে। ভাগফলটা এমন না যে চলছে তো চলছেই, ভাগ মিলছে না, কোনো শেষ হচ্ছে না, এরকম না। এটা হচ্ছে চলছেই। এটা হয় এক ধরনের মূলদ সংখ্যা, যেখানে আমি একটা সসীম সংখ্যা পাই, অর্থাৎ যেখানে ভাগফলটার একটা শেষ আছে বা সীমানা আছে। আরেক ধরনের সসীম সংখ্যা হয় যেখানে হচ্ছে যে হয়তো আমরা সসীম পাই না, ভাগফলটা হয়তো চলতে থাকে, ভাগটা কখনো মেলে না, বাট একই সংখ্যা বারবার রিপিট হয়ে আসে। দেখাচ্ছে যেমন ধরো 1-এর 3 সংখ্যাটি, এটাকে আমি যদি ভাগের আকারে দশমিকের আকারে প্রকাশ করি, তাহলে ফার্স্টে 3 9, আবার 1 নামলো, আবার পয়েন্টে 0 আনলাম, আবার 3 9, সরি এটা 9 হবে, ঠিক আছে, আবার 1 নামবে, আবার চলতে থাকছে, আবার 3 9, মানে এরকম করে এটা শেষ হচ্ছে না। দেখো এটা চলছেই, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো 3 সংখ্যাটাই বারবার ঘুরে ফিরে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা ভাগফলটাকে এভাবে লিখতে পারি, 0.3 লিখলে যেহেতু 3 সংখ্যাটাই বারবার আসছে, তাই আমরা 3-এর মাথায় একটা পৌনঃপুনিক বসাবো, বা এটাকে আমরা বলবো হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, মানে যার মাথায় পৌনঃপুনিক থাকে তাকে আমরা বলি হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হওয়া মানে হচ্ছে সসীম সংখ্যা হবে, না হলে আবৃত দশমিক সংখ্যা হবে। এটা তোমরা জানো, আমি একবার মনে করিয়ে দিলাম, ঠিক আছে। বাট অমূলদ সংখ্যা হওয়া মানে কি? অমূলদ সংখ্যা হওয়া মানে প্রথম কথা তো অসীম হবেই, যার কোনো শেষ থাকবে না, এবং আবৃত হবে না। মানে এখানে যেমন 3টাই বারবার রিপিট হয়ে আসছে, এই জন্য আমরা 3-এর মাথায় পৌনঃপুনিক বসাতে পেরেছি, ওখানে একই সংখ্যা সেম ভাবে বারবার রিপিট হবে না, তাই আমরা ওখানে এরকম মাথায় পৌনঃপুনিক বসাতে পারবো না, ওটা অনাবৃত অসীম দশমিক সংখ্যা হবে। তাহলে সেম ভাবে 1-এর 3 একটা মূলদ সংখ্যা। এবার যদি আমরা 2-এর 3টাকে বার করি, 2-এর 3ও বের করলে দেখবে, এটাও দেখবে 0.6666 এরকম করে চলছে, মানে এটা কি হচ্ছে 0.6, তার মাথায় হচ্ছে পৌনঃপুনিক। এবার 2-এর 3 আর 1-এর 3-এর মাঝখানে কি সংখ্যা হতে পারে সংখ্যা রেখায়? এবার দেখো, আমি যদি এখান থেকে প্রথম 3টে সংখ্যাকে নিই, সাপোজ ধরো 1-এর 3 মানে হচ্ছে 0.33, এতটা নিলাম, আর এটা মানে হচ্ছে 0.66, তাহলে আমি এদের মাঝখানে একটা সংখ্যা নিতেই পারি। সাপোজ ধরো সংখ্যাটা আমি 0.47, যেটা দেখো 33 আর 66-র মাঝখানে আছে 0.47। বাট এখানে এই অম্লদ সংখ্যাটাকে এমন ভাবে নেব যাতে এখানে প্রথম কথা এটা অসীম হয়, সেকেন্ড কথা যেন এটা অনাবৃত হয়, মানে যেন সেম সংখ্যা সেম ভাবে বারবার রিপিট না হয়, না হলে আমাকে এর মাথা পৌনঃপুনিক বসাতে হবে, আর পৌনঃপুনিক বসানো মানে এটা একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমি এখানে সংখ্যাটাকে এমন ভাবে নিই যাতে সংখ্যাটাতে সেম সংখ্যা সেম ভাবে রিপিট করতে না পারি। তাহলে ফার্স্টে 4 7 নিলাম, তারপর একটা 0 বসালাম, তারপর আবার 4 7 নিলাম, তারপর দুখানা 0 বসালাম। আচ্ছা, আমি এটা একটু সামনে থেকে নিই। দেখো আমি সংখ্যাটাকে দেখো এই দুটোর মাঝখানেই নিচ্ছি। ফার্স্টে আমি একটা আছে 0.33, একটা আছে 0.66, এদের মাঝখানে 0.47 হতে পারে, তোমরা চাইলে 0.49 নিতে পারো, 51 52 সবকিছু করতে পারো। তাহলে আমি 47 নিচ্ছি, তারপর একটা 0 বসাচ্ছি, তারপর আবার 47 নিচ্ছি, তারপর দুখানা 0 বসাচ্ছি, যাতে সেম সংখ্যা সেম ভাবে রিপিট করতে না হয়। তারপর আবার 47 নিয়ে আবার 3খানা 0 বসাবো, এরকম করে চলছে। যদি আমি এখানে শুধু 0.47 0.47 যদি আমি খালি এরকমই নিতাম, তাহলে এটা একটা মূলদ সংখ্যাই হয়ে যেত। আমাকে তখন এর মাথায় তো পৌনঃপুনিক বসাতে হতো, যে সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে। বাট আমি তো এরকম চাই না মূলদ সংখ্যা, আমার তো একটা অম্লদ সংখ্যা চাই, যেখানে সেম নাম্বার সেম ভাবে রিপিট হবে না, তাই আমাকে এভাবে এটা সাজাতেই হবে। তার মানে এখন লিখবে যে সুতরাং এখন, আচ্ছা একটা কথা বলে নিই, এখানে আমি 0.47 নিয়েছি, তোমরা চাইলে 0.49 48 51 52 53 55 সবকিছু নিয়ে করতে পারো,
কিন্তু মাথায় রাখতে হবে যেন সেম সংখ্যা সেম ভাবে রিপিট না হয়, যেন আমাকে পৌনঃপুনিক বসানোর কোনো পরিস্থিতি না আসে। তাহলে এখন 1-এর 3 ও 2-এর 3-এর মধ্যবর্তী অমূলদ সংখ্যা হলো, তাহলে 0.47, তারপর একটা 0, তারপর 47, তারপর দুটো 0, তারপর 47, তারপর 3টে 0, বা তুমি তাহলে 4টে 0 বসাতে পারো, তারপর 47, তারপর 4টে 0, এরকম করে চলছে। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। কেন কি? প্রথম কথা এটা একটা অসীম সংখ্যা, আর সেকেন্ড কথা এটা একটা অনাবৃত, অর্থাৎ আমরা এর মাথায় পৌনঃপুনিক বসাতে পারি না, অনাবৃত দশমিক সংখ্যা। এই দুটো কারণে এটা একটা অমূলদ সংখ্যা, এবং আমাকে এমন একটা সংখ্যা চুজ করতে হবে এমনভাবে যাতে এই দুটো শর্ত মেলে, না হলে কিন্তু এটা অমূলদ সংখ্যার মধ্যে পড়বে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বুঝতে পারলে? তাহলে এবারে পরের কোশ্চেনটা করি। আচ্ছা, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের প্রত্যেকটি কর্ণ সামান্তরিকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত দৈর্ঘ্য সমান, কোণগুলো সমান। এটা তোমাদের বইতে করে দেওয়া আছে, আমি তাও এখানে একবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। সাপোজ ধরো এটা একটা সামান্তরিক, ঠিক আছে? এই সামান্তরিকের আমি একটা কর্ণ নিই, ধরো এই একটা কর্ণ নিলাম, ঠিক আছে? এবার আমি দেখাবো যে এই কর্ণটা সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে এবং বিপরীত বাহুগুলো সমান আর বিপরীত কোণগুলো সমান। সাপোজ এই সামান্তরিকটার আমি নাম দিই হচ্ছে এ বি সি ডি সামান্তরিক, এটা হয়ে গেল এসি কর্ণ। তাহলে এখন এটা তো একটা তো উপপাদ্য, তাহলে এখানে উপপাদ্য আকারে লিখতে হবে। তাহলে ফার্স্ট লিখবে হচ্ছে প্রদত্ত, মানে যেগুলো দেওয়া আছে। প্রদত্ত কি? চতুর্ভুজ এবিসিডি একটি সামান্তরিক। সামান্তরিকের এখানে আমাকে কি কি প্রমাণ করতে হবে? বিপরীত বাহুগুলো সমান আর কোণগুলো সমান, বা সমান্তরাল তো আমরা আগে থেকেই জানি, যারা বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তার মানে যার এ বি সমান্তরাল হবে গিয়ে হচ্ছে সিডি, এইগুলো কাজে লাগিয়ে আমি এগুলো প্রমাণ করব। আর বিসি সমান্তরাল হবে হচ্ছে গিয়ে এডি, বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটাকে কাজে লাগিয়ে আমি সমান দৈর্ঘ্য সমানতা প্রমাণ করব। আর হচ্ছে ও এসি কর্ণ যা সামান্তরিককে দুটো ত্রিভুজে ভাগ করে। এবার দেখাতে হবে ত্রিভুজগুলো সর্বসম। সামান্তরিককে ত্রিভুজ এবিসি একটা, আর একটা হচ্ছে ত্রিভুজ সিএডি, দুটি ত্রিভুজে ভাগ করে বা বিভক্ত করে, যা খুশি লিখতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে দেওয়া আছে। এবার দেখাতে হবে ত্রিভুজ সর্বসম, বাহুগুলো দৈর্ঘ্য সমান, কোণগুলো সমান। তাহলে এখন কি প্রমাণ করতে হবে? তাহলে এখন প্রমাণ করতে হবে চতুর্ভুজ এবিসিডি সামান্তরিকের ফার্স্ট প্রমাণটা কি করতে হবে? দুটো ত্রিভুজ একে অপরের সর্বসম, তার মানে ত্রিভুজ এবিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ বিসিডি, সরি সিএডি, সি, আচ্ছা এটাকে এ বানিয়ে দিই, সিএডি। আচ্ছা, নেক্সট প্রমাণ কি? বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহু মানে কি? এবির অপোজিট বাহু কি? সিডি, এবি সমান সমান সিডি, আর বিসি সমান সমান ডিএ। আমরা ধরেছি হচ্ছে সমান্তরালগুলো, আর বিপরীত কোণগুলো সমান, আর প্রমাণ করতে হবে হচ্ছে দৈর্ঘ্যগুলো সমান। কোন কোনটা? এই কোণটা সমান সমান এই কোণটা, মানে কোণ এ বি সি সমান সমান হচ্ছে কোণ এ ডি সি, আর হচ্ছে কোণ এ, কোণ বি এ ডি সমান সমান হচ্ছে কোণ বিসিডি, মানে এই কোণটা সমান সমান হচ্ছে এই কোণটা বিএডি, এ মাঝখানে আছে, তাহলে কোন কোণটা হবে? এই কোণটা বিএডি, এই কোণটা হবে, আর এটা হচ্ছে বিসিডি ওপরের কোণটা। আচ্ছা, এইগুলো আমাকে প্রমাণ করতে হবে। এবার প্রমাণটা শুরু করি। আচ্ছা, এবার দেখো যে, এবার দেখো এই বাহুটা আর এই বাহুটা দেখতে পাচ্ছ, এবি আর ডিসি পরস্পরের সমান্তরাল, আর এসি হচ্ছে ওদের ছেদক। তাহলে
যখন দুটো সমান্তরাল বাহুকে কোনো একটা ছেদক ছেদ করে তাহলে দুটো একান্তর কোণ তৈরি হয়। তাহলে এইখানে এই একটা একান্তর কোণ, এই একটা একান্তর কোণ, হিসাব মতন এই দুটো একে অপরের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে সেটা আমি এখানে ইউজ করব। তাহলে এখন ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিএডি এর কোন কোন কোণগুলো সমান? কোণগুলো সমান হচ্ছে এই কোণটা, কারণ কি এই কোণটা পড়ছে হচ্ছে ত্রিভুজ সিএডি এর মধ্যে, আর এই কোণটা পড়ছে হচ্ছে ত্রিভুজ এবিসি এর মধ্যে। তাহলে এই বাহুটার এই বাহুটা সমান্তরাল বলে এবি আর ডিসি সমান্তরাল বলে, আর এসি ওদের ছেদক বলে এই দুটো কোণ সমান হচ্ছে। তার মানে কোণ ডিসিএ সমান সমান কোণ সিএবি। কোণ ডিসিএ সমান সমান কোণ সিএবি। কেন সমান হচ্ছে? কারণ হচ্ছে যেহেতু এবি সমান সমান্তরাল হচ্ছে সিডি ও এসি ছেদক, সুতরাং একান্তর কোণ ডিসিএ সমান সমান একান্তর কোণ সিএবি। ঠিক আছে, সেম ভাবে আরো দুটো কোণ পাবে, সেটা হচ্ছে দেখো এই দুটো সমান্তরাল আমরা বলেছি, আরেকটা যেন সমান্তরাল এই যে বিসি সমান্তরাল সিডি, বিসি সমান্তরাল হচ্ছে সিডি। এখন বিসি সমান্তরাল সিডি সেক্ষেত্রে হচ্ছে এসি ছেদক, তাহলে সেক্ষেত্রে এই কোণটা একান্তর হচ্ছে এই কোণটা, কারণ এটা সমান্তরাল আর এইটা হচ্ছে ছেদ করছে, সেই এসি কোণই তো ছেদক। তাহলে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, মানে কোণ ডি এ সি সমান সমান কোণ এ সি বি। তাহলে কোণ ডি এ সি সমান সমান হচ্ছে কোণ এ সি বি। এটাও হচ্ছে সেম কারণ, বাট এটা সমান্তরাল রেখাগুলো হচ্ছে আলাদা। যেহেতু কোণগুলো সমান্তরাল বিসি সমান্তরাল ডিএ, যেহেতু বিসি সমান্তরাল ডিএ ও এসি ছেদক, তাহলে একান্তর কোণ হিসাবে দুটো কোণই সমান হবে। একান্তর কোণ ডিএসি সমান সমান একান্তর কোণ এসিবি। আচ্ছা, এটাকে না 1 নাম্বার, এটাকে 2 নাম্বার সমীকরণ নাম দিয়ে রাখবে, পরে এটাকে যোগ করতে হবে কেন, তখন বুঝতে পারবে। আচ্ছা, আর দুটো তাহলে দেখো এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম দেখাতে হবে, এই দুটো ত্রিভুজকে, এইটাকে আর এটাকে। তার মানে আমাকে দেখাতে হবে যে মিনিমাম দুটো কোণ সমান, আর একটা হচ্ছে কমন বাহু, সেটা হচ্ছে এসি বাহুটা হচ্ছে কমন বাহু, যেটা এরও রয়েছে। তার মানে সর্বসমতার যে শর্তটা আছে এ এস এ, মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বা কোণ বাহু কোণ, এটা মানে কি দুটো কোণ সমান হবে এবং একটা বাহু সমান হবে, মানে দুটো কোণ একে অপরের সঙ্গে সমান হবে এবং একটা বাহু কমন থাকবে। তাহলে আমরা বলতে পারি এই শর্ত অনুযায়ী এই দুটো ত্রিভুজ সর্বসম। তার মানে এখন হচ্ছে এসি হচ্ছে অনুরূপ বাহু, এসি হচ্ছে অনুরূপ বাহু, মানে দুটো ত্রিভুজের মধ্যেই রয়েছে এসি বাহুটা। আচ্ছা, এসি বাহু এসি করে দেবে। তাহলে সুতরাং এখন এ এস এ শর্ত অনুযায়ী দুটো ত্রিভুজ সর্বসম হলো, তার মানে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করতে পারছে। শর্ত অনুযায়ী দুটো কোণ সমান এবং যে কোনো একটা বাহু সমান, তাহলে ত্রিভুজ এ বি সি সমান সর্বসম ত্রিভুজ সিএডি। তাহলে এটা হচ্ছে এত অব্দি ছিল হচ্ছে মেন, এরপরে বাকি দুটো প্রমাণ করার কোনো ব্যাপার না। এবার যখন ত্রিভুজ সর্বসম হয়েই গেল, প্রমাণ হয়েই গেল এএস এ শর্ত অনুযায়ী, তার মানে অনুরূপ বাহুগুলো সমান হবে দুটো সর্বসম ত্রিভুজে। তাহলে এর হচ্ছে এডি বাহু সমান সমান এর হচ্ছে বিসি বাহু দৈর্ঘ্য সমান, আর এর হচ্ছে ডিসি অনুরূপ সমান সমান কার সঙ্গে এবি অনুরূপ, এই দুটো অনুরূপ বাহু সমান, আর এই দুটো অনুরূপ বাহু সমান, এটা সমান আর এটা দৈর্ঘ্য সমান সর্বসমতা শর্ত অনুযায়ী। তাহলে সুতরাং এবি সমান সমান ডিসি, কারণ এটা হচ্ছে অনুরূপ বাহু, আর হচ্ছে বিসি সমান সমান ডিএ, এটাও হচ্ছে অনুরূপ বাহু সর্বসমতার শর্ত অনুযায়ী। সর্বসমতার, কারণ সর্বসম হলে অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান হয়।
ঠিক আছে, তাহলে বিপরীত বাহুগুলো সমান প্রমাণ হয়ে গেল। এবার প্রমাণ করি বিপরীত, এটা হচ্ছে 2 নাম্বার প্রমাণ, সমান হয়ে গেল। এবার এবার প্রমাণ করি হচ্ছে বিপরীত কোণগুলো সমান। ঠিক সেম সর্বসম্মত শর্ত অনুযায়ী অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এখন এই ত্রিভুজটা, এটা একটা সর্বসম্মত ত্রিভুজ, এর হচ্ছে সর্বসম্মত হচ্ছে এটা, তার মানে এই কোণটা যা, এই কোণটা ঠিক তাই, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। কোণ ডি আর কোণ বি হচ্ছে অনুরূপ কোণ। তার মানে এখন ঠিক অনুরূপ কোণ হিসাবে কোণ এ ডি সি সমান সমান হচ্ছে কোণ এ বি সি, কারণ কি অনুরূপ কোণ। আর যে আরেকটা কোণ রয়েছে সেইটা আমরা কি করে পেতে পারি, এখন আমি বলছিলাম না যে 1 আর 2 নাম্বারকে যোগ করি, যে 1 আর 2 নাম্বারকে যদি আমি যোগ করি তাহলে 1 এর বাম দিক 1 আর 2 এর বাম দিক যোগ হবে আর ডান দিক এক অপরের সঙ্গে যোগ হবে। তাহলে বাম দিক যোগ হলে কি হচ্ছে, এখন একটা কোণ প্রমাণ হয়ে গেল, আমাকে আরেকটা কোণ প্রমাণ দেখাতে হবে। 1 আর 2 যোগ করে পাই, বাম দিকটা কি ছিল, কোণ ডিসিএ প্লাস, দাঁড়াও দেখছি, কোণ ডিসিএ প্লাস ডিএসি সমান সমান হচ্ছে কোণ সিএবি, কোণ দেখো কোণ ডিসিএ সমান সমান হচ্ছে কোণ ডিএসি, কোণ ডিসিএ প্লাস কোণ ডিএসি। আচ্ছা এটা এক কাজ করো, এইখানে এটা একটু ঘুরিয়ে লিখি, ঠিক আছে, এখানে লিখি হচ্ছে অ্যাঙ্গেল এসিবি সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি। মানে ব্যাপারটা একই, জাস্ট আমি ঘোরালাম কেন, যাতে আমার যোগটা করতে সুবিধা হয়। তাহলে এই দিকে আসছে অ্যাঙ্গেল ডিসিএ প্লাস কোণ এসিবি, আর এদিকে হচ্ছে কোণ ডিএসি প্লাস কোণ এবিসি, মনে হয় দেখি কোণ সিএবি। আচ্ছা এবার দেখো ডিসিএ প্লাস এসি মানে কোনটা, ডিসিএ মানে কোনটা, ডিসিএ মানে হচ্ছে ডিসিএ এই কোনটা, আর এসি মানে হচ্ছে এসিবি এই কোনটা। তাহলে এখন এই দুটোকে যোগ করলে টোটাল হয় এই কোনটা, মানে কোণ সি। সেম ভাবে ডিএসি মানে হয় এই কোনটা, আর হচ্ছে সিএবি মানে হয় এই কোনটা। তাহলে এখন এই দুটোকে যোগ করলে হয় টোটাল হয় কোণ এ, এইটা পাই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এইটা সমান সমান হচ্ছে এইটা, যোগ করার পর পেয়ে যাচ্ছি। তাহলে এখন এখান থেকে পাচ্ছি যে কোণ সি সমান সমান হচ্ছে কোণ এ। তাহলে বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহু সমান, বিপরীত দৈর্ঘ্য সমান, সব প্রমাণ হয়ে গেল এবং সর্বসম ত্রিভুজে ভাগ করে সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখন লিখে দেবে যে সুতরাং উপপাদ্যটি প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্কের টাস্ক 1টা করালাম, এর পরেরটাতে আমি পরের পাঠগুলো করাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।